গতকাল ছিল জুনের ১৫ তারিখ এবং আমরা গতকাল রাতে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আগের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম সেই যাত্রাপথের অভিজ্ঞতা। এবার আপনাদের দেখাবো দার্জিলিং পৌঁছে আমাদের প্রথম ২ দিন কেমন কাটলো। চলুন দেখে নেওয়া যাক। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। অ্যাকচুয়ালি আমাদের হোটেল এই রাস্তা দিয়ে নেমে মানে সেন্ট পল স্কুলের ঠিক নিচে এজেসি বোস রোডে রাস্তা দিয়ে নেমে এখানে আপনাকে নামাবে। এখান থেকে নেমে আপনাকে হেঁটে এখান দিয়ে ৩০-৩৫ মিটার মতো নিচে একটু যেতে হবে। আমাদের হোটেলের স্টাফরা আসছে আমাদেরকে রিসিভ করার জন্য, যেহেতু আমাদের নিজেদেরই পরিচিত হোটেল তাই আমরাই লাগেজ নিয়ে চলে যাচ্ছি আর ওদের জন্য ওয়েট করছি না। সবাই খুব এক্সস্টেড, এখন অলরেডি 4:55 বাজে, মানে ধরুন 5টা বাজে। তো চারিদিকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কেমন আছে। একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, হোটেল রয়পুরাত সাকসানে। আমাদের ভেতরটা ঢুকে দেখাচ্ছে। আমরা 2টো রুম নিয়েছিলাম, তার মধ্যে এটি একটি রুম। তো এটি একটি ট্রিপল বেডযুক্ত ভিউ রুম। এই রুমে আপনারা 3 থেকে 4 জন অনায়াসেই থাকতে পারবেন। এছাড়াও এই রুমে দেওয়া আছে একটা খুব সুন্দর ওয়ার্ড্রব। এছাড়াও আছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম উইথ গিজার ফ্যাসিলিটি। আমাদের আজকে দার্জিলিংয়ে আসতে অনেকটা লেট হয়ে গেছে। আসার কথা ছিল 1টা-1:30, কিন্তু এসে পৌঁছেছি প্রায় তখন 5টা 5:30 বাজে। তো লেট লাঞ্চ হয়ে গেছে আজকে। তো এখন আমরা ম্যালের জন্য যাচ্ছি। ম্যালে গিয়ে আপনাদেরকে সঙ্গে দেখা হচ্ছে। জানি না রাত্রেবেলা আপনাদেরকে কতটা বোঝাতে পারবো, তবে এখান দিয়ে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি মানে এটা এক কথায় অনবদ্য। এটা রাতের দার্জিলিং বা রাতের পাহাড় ছাড়া সত্যি সত্যি বোঝা খুব মুশকিল। মানে জায়গায় দাঁড়িয়ে থাকলে তবেই কিন্তু বোঝা যায়। আমাদের হোটেল থেকে নামার পথে এই জায়গাটা আছে আর কি। তো চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, মেলে গিয়ে। গুড মর্নিং সবাইকে। আজকে 16 তারিখ। কালকে রাত্রে মেলে যাওয়ার পরে বৃষ্টি হয়েছিল, তাই আপনাদেরকে আর সেইভাবে কিছু দেখাতে পারিনি। তো আজকে সকালবেলা এই যে দেখুন, মা আছে, সুতৃষ্ণা আছে, মেয়েকে খাওয়ানো হচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম এই দিকে আমাদের জানলা দিয়ে একটু ভিউটা আপনাদেরকে দেখাই। মানে মেঘ থাকার কারণে কালকেও আমরা বিশেষ কিছু এখান থেকে দেখতে পাইনি, কিন্তু এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। কিন্তু আপাতত মেঘের কারণে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে পাহাড়ের যে ভিউ, মানে যেটা সিনিক বিউটি বা যেটা মাউন্টেন ভিউজ বলা হয়, সেটা কিন্তু এখান থেকে অভূতপূর্ব সুন্দর। সামান্য একটু মেঘটা সরেছে, তাতেই দেখুন কত সুন্দর লাগছে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য একটি ছোট গাড়ি নিয়ে। প্রথমেই আমরা চলে যাই জ্যাপানিজ টেম্পল ও পিস প্যাগোডাতে। একে একে সমস্ত সাইট সিনগুলো আপনাদেরকে আমরা দেখাবো। প্রথমেই এটা দেখাই, এটা হলো জ্যাপানিজ টেম্পল। পিস প্যাগোডাকে বাঁদিকে ফেলে সামনেই যে বৌদ্ধ মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি জ্যাপানিজ টেম্পল। এটি দেখে আমাদের ঠিক সেই উড়িষ্যার ধবলগিরির কথা মনে পড়ে যাচ্ছিল। সেটিও বুদ্ধ মন্দির, সেটিও সাদা রঙের। এখানে বেশ কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, সামনে লেখা আছে এই মন্দির সম্পর্কে। সাথে সামনে রয়েছে কিছুটা বেশ খোলামেলা জায়গা এবং দার্জিলিংয়ের চিরাচরিত সেই পাইন বন, যা দেখে মন ভালো হবে। এখানে আছে অভূতপূর্ব ফুলের বাগান। মানে সব ফুলের তো নাম জানি না আর জানা সম্ভব না আমার পক্ষে, আপনারা দেখে হয়তো চিনবেন কিছু কিছু। এই যে মন্দিরটা, পিস প্যাগোডা যেটা দেখলেন, তার পাশেই কিন্তু এই সুন্দর ফুলের বাগানটি রয়েছে। ওইদিকেও কিছু ফুলের বাগান আছে, তার সাথে সাথে এই জায়গাটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটি কোনো সাইট সিন নয়, তবু যেহেতু যেতে গিয়ে চোখে পড়লো আপনাদেরকেও যে দেখিয়ে দিই। এটি হলো দার্জিলিংয়ের রাজভবন। জ্যাপানিজ টেম্পল পিস প্যাগোডা থেকে বেরিয়ে জুয়ের দিকে যাওয়ার পথে, অর্থাৎ ঠিক ম্যালের রাস্তাতেই এটা পড়ে। এটা এখান থেকেই বোধহয় দার্জিলিংয়ের অনেক রকম প্রশাসনিক কার্যকলাপ চালানো হয়, সরকারি কাজকর্ম, মিটিং, অনেক কিছুই এখানে হয়। তো যেমন রাজভবনের হয়ে থাকে আর কি। দার্জিলিংয়ের রাস্তায় পথে ঘাটে হাঁটতে হাঁটতে এরকম অজস্র সৌন্দর্য আপনি খুঁজে পাবেন, যা দেখে সত্যি মনে হবে দুদণ্ড দাঁড়িয়ে যায়। তো দেখে নিই। জুয়ের দিকে যাওয়ার সময় বাঁ হাতেই পড়ল দার্জিলিং রেলওয়ে স্টেশন, অর্থাৎ DHR, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের শেষ স্টেশন। শিলিগুড়ি থেকে ছেড়ে এখানেই এসে শেষমেশ পৌঁছায় আপনার আমার প্রিয় টয় ট্রেন। পৌঁছে গেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, মানে দার্জিলিং জুতে।
এখানেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, HMI যেটা আমরা বলে থাকি। তো বেশ কিছুটা নিচে গাড়ি আমাদের নামালো, কারণ প্রচণ্ড জ্যাম, সাথে বৃষ্টিও হচ্ছে, গাড়ি উপরে পার্কিং পাবে না, সেজন্য আমরা এখানে এলাম। এবং গাড়ির পার্কিংও এখানে প্রায় 100 টাকার কাছে পার্কিং আছে। তো চলুন দেখি, টিকিট কাটি, ভিতরে ঢুকি, তারপরে দেখছি। তো আমরা প্রবেশ করে গেছি জুতে। আর টিকিট নিল 440 টাকা, মানে 4 জনের 110 টাকা করে মাথা পিছু। দার্জিলিং জুতে ঢোকার পর বেশ অনেকগুলো জন্তু জানোয়ার দেখার পরে একদম একটা সোজা রাস্তা বাঁদিক বরাবর উপরে উঠে আসছে, সোজা এসে দাঁড়াচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। পাহাড়ে ওঠা বা হিমালয়ে ওঠার যে টেকনিক, কৌশলগত ব্যাপার, সেগুলো এখানে কিছুটা শেখানো হয় বলে আমার মনে হচ্ছে বাইরে থেকে দেখে। চলুন ভিতরে যাই, গিয়ে দেখছি কি কি আছে না আছে। তো এটা সম্পূর্ণ বাঁদিক বরাবর আপনি উঠে আসবেন, এসে এখানে এলে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। আর এর আগে থেকে ডান দিক বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা কিন্তু জুয়ের বাকি অংশটুকু দেখার জন্য। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি। একটু আগে আমরা ওখানে ছিলাম, ওই যে নিচে অফিসটা দেখছিলেন, HMI এর অফিস। সেখান থেকে আমরা এই রাস্তা দিয়ে উঠে এসেছি, এসে এই হলো HMI এর যে মিউজিয়াম, সেটা সত্যি অসাধারণ। অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, জানার আছে, অনেক ইতিহাস জানার আছে এখান দিয়ে। তো এখানে যখন আসবেন অবশ্যই এটা একবার এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ স্নো লেপার্ড, চিতাবাঘ, যারা বরফে থাকে তারাই। তো খুবই সুন্দর লাগছে দেখতে দূর থেকে। কাছ থেকে অবশ্যই দেখতে চাইবো না কোনোদিন। আর এই হলো আমাদের সেই সকলের প্রিয় দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ছোটবেলা থেকে বইয়ের পাতায় আমরা যাকে বাঘমামা বলে চিনি, এই হলো সেই বাঘমামা। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নামার পর এখানে এসে একটা জিনিস দেখলাম, একটু ওই দিকটায় ফোকাস করো। একটু আগে ওই জায়গাটা পুরো সবুজ ছিল, এখন পুরো সাদা মেঘে জায়গাটা পুরো সাদা হয়ে যাচ্ছে। পাহাড়ের প্রত্যেকটি কোনায় কোনায় সৌন্দর্য, সেটা দার্জিলিংয়ে না এলে কিন্তু বোঝা যাবে না। তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে আমরা এখন ঠিক HMI এর যে গেট আছে সেখান দিয়ে, সরি মানে জুয়ের যে গেট আছে ওখান দিয়ে ঢুকেই ডান দিকে টার্ন করে উপরে উঠছি। এখানে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানকার মূল আকর্ষণ। মানে দেখুন, জু তো সব জায়গাতেই আছে, আমরা সব জায়গাতেই মোটামুটি পাহাড় চিড়িয়াখানা দেখি, কিন্তু যেটা এখানে মূল আকর্ষণ সেটা হলো রেড পান্ডা, লাল রঙের পান্ডা। চলুন দেখা যাক, মেয়ে তো ওটা দেখার জন্যই বেশি উতালা হয়ে রয়েছে। দেখি কতটা কি করতে পারি, কতটা দেখাতে পারি আপনাদেরকে। এই হচ্ছে রেড পান্ডা, এই দেখুন লাল রঙের পান্ডা গাছে উঠে রয়েছে। সাইজে খুব বড় নয়, এই তো গাছের মধ্যে একটা বিড়ালের থেকে একটু বড় হবে আর কি, কিন্তু খুব সুন্দর। গাছের মধ্যে অ্যাকচুয়ালি আপনাদের ঠিক বোঝাতেও পারছি না। এখানে এদের বাসা আছে, এই যে এদের থাকার জায়গা করা আছে, এরা গাছে থাকে। তো আমরা আপাতত জু থেকে বেরিয়ে যাচ্ছি। তার কারণ হলো জুতে অনেকটা টাইম দেওয়া হয়েছে, এবং সত্যি কথা বলতে কি, যারা আমরা ফ্যামিলি নিয়ে আসি, বাচ্চা ছোট থাকে, তাদের জন্য জু সত্যি সত্যি অ্যাট্রাকটিভ। অনেক কিছু দেখার আছে এবং সময় দেওয়ারও আছে। তো এরপরে আরও অন্যান্য স্পটসগুলো আছে, টি গার্ডেন আছে এবং আরও কী কী আছে সেগুলো দেখবো, এক এক করে আপনাদের সাথে এক্সপ্লোর করবো, ভাগ করে নেবো। দার্জিলিংয়ের যে সাইট সিনগুলো আমরা করছি এগুলোকে সাধারণত মিক্স পয়েন্ট বলা হয়ে থাকে। এছাড়াও আছে 3 পয়েন্ট, যার মধ্যে পড়ে টাইগার হিল, বাতাসিয়া, লুপঘুম, মনেস্ট্রি, যেগুলো ভোরবেলা করতে হয়। আর এছাড়া আছে রক গার্ডেন। আমরা আমাদের শিডিউলটাকে বেশি ব্যস্ত না করার জন্যই এগুলোকে এড়িয়ে গেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই করবেন, ভুলবেন না এগুলো। আমরা এসে গেছি টি গার্ডেনে। দার্জিলিংয়ের যে 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট সাইট সিন বলি আমরা, তার মধ্যে একটা পয়েন্ট হলো এই টি গার্ডেন। কিন্তু আপনাদের সাথে টি গার্ডেন ছাড়া একটা অন্য জিনিস শেয়ার করে নিতে চাই। একবার দেখুন এই দিকটা। আমরা দার্জিলিংকে যে মেঘ পিয়নের দেশ বলি না, বা পাহাড়কে যে মেঘ পিয়নের দেশ বলি, তার একটা অন্যতম কারণ কিন্তু এটা। দেখুন, মনে হচ্ছে মেঘ এসে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে মিশে যাচ্ছে। একটা অদ্ভুত মানে সুন্দর দেখতে দৃশ্য। ধারে একের পর এক চা বাগান, আর সেখানে তার মধ্যে এইভাবে মেঘটা মিশে যাচ্ছে, একটা অদ্ভুত ভাবে, মানে অন্যরকম মায়াবী লাগছে, সুদিং লাগছে জিনিসটা। পাহাড় কেন মায়াবী দেখুন, এই যে মেঘ এবং রোদ্দুরের লুকোচুরি, ঠিক আছে, পাহাড়ের একটা অংশ এবং সেই অংশের একটা ঢালের ওপরে কোনো জায়গায় প্রচণ্ড মেঘ, যেমন এই জায়গাটা, আবার কোনো জায়গায় রৌদ্র, একদম ঝলমলে রৌদ্র, যেমন এই জায়গাটা। তো এই যে ব্যাপারটা, এই অসাধারণ মেলবন্ধন কিন্তু একমাত্র পাহাড়েই দেখা যায়, স্পেশালি দার্জিলিংয়ে দেখা যায়। আপনারা গ্যাংটক ঘুরবেন, অন্যান্য অনেক পাহাড় আমাদের ভারতবর্ষে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, কিন্তু দার্জিলিংয়ের এটা একটা স্পেশালিটি। অন্য জায়গাতেও পাওয়া যায়, কিন্তু এটা একটা স্পেশালিটি। অবশ্যই এটা দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের প্রিয় দার্জিলিংয়ে। এই হচ্ছে আপনাদের তেনজিং রক। গাড়ি থেকে বসেই দেখলাম সবাই খুব টায়ার্ড, অ্যাট দ্য সেম টাইম এমন কিছু ইম্পর্টেন্ট লাগলোও না আমার, সেজন্য আমরা নামার ডিসিশন নিলাম না।
দূর থেকেই দেখে নিলাম। তো আমাদের সাইট সিন করার পরে আমরা খেতে চলে এসেছি, মানে লাঞ্চ তো আজকে সেই অর্থে করা হয়নি হোটেল থেকে, তো খেতে চলে এসেছি কুঙ্গা রেস্টুরেন্টে। এটা অ্যাকচুয়ালি খুব ফেমাস রেস্টুরেন্ট এখানকার। আপনাদেরকে বলছিলাম না কিছু ইনফরমেশন দেবো, তো দেখি নোন ইনফরমেশন একবার প্রথমে দিয়ে নিই, আননোনও দেবো। আপাতত কুঙ্গা রেস্টুরেন্টে চলুন, এখানকার চাইনিজ খুব বিখ্যাত, আশা করি আপনারা দেখেছেন। তো আমরা এসে গেছি কুঙ্গাতে, দ্য ফেমাস কুঙ্গা রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে মেনুটা কিন্তু আপনি টেবিলের আন্ডারেই পেয়ে যাবেন। আর এখানে অর্ডার করার সিস্টেমটা একটু অন্যরকম, আপনাকে নিজে হাতে লিখে দিতে হবে আপনারা কি খেতে চাইছেন। তো চলুন আমরা দেখি কি নেওয়া যায়, সেগুলো নিয়ে আর একটু ফুড রিভিউটা একবার হয়ে যাবে, আপাতত লিখে দিই। তো লাঞ্চের জন্য আমরা যেটা অর্ডার করেছিলাম 4 প্লেট ভেজ মোমো, মানে সরি চিকেন স্টিম মোমো ছিল, একটা চিজ অমলেট ছিল, আর 2টো কোক ছিল। তো বেসিক্যালি এখানে আপনার রেট চার্টটা আপনাদের দেখাবো, আপাতত আমি বলে দিই। এটা 280 টাকা করে প্লেট নিয়েছে মোমোগুলো, এটা ছিল 110 টাকা প্লেট চিকেন অমলেটটা। তো আমি ভাবছিলাম 280 টাকা একটু ওভার প্রাইসড বোধ হয়, পরে দেখলাম যে না, মোটামুটি জাস্টিফাইড, বিকজ এখানে কিন্তু 10 পিস করে দেওয়া হয়েছে। মোমোগুলো সাইজ যথেষ্ট ভালো এবং টেস্টও খুব সুন্দর, আমি হালকা টেস্ট করলাম। আর বাকি আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কন্ডিশনে আছে মোমোগুলো, খাওয়ার পর আপনাকে রিভিউ দেবো। একটা জিনিস আপনাদেরকে দেখাই, মোমোর ভিতরে সাধারণত চিকেন মোমোর ভিতরে ভেজিটেবলস থাকে, সাথে চিকেন থাকে। এনাদের কিন্তু পুরোটাই চিকেন, স্টাফিংটা পুরোটাই চিকেন, আর সাথে এনারা চিলি সস, একটা চাটনি টাইপের দিয়েছেন, শুকনো লঙ্কা দিয়ে বানানো, এসব তো আছেই সসেজেস। তবে খুবই জুসি এবং পুরোটাই আপনার চিকেন দেওয়া ভিতরে। তো কুঙ্গা থেকে খেয়ে বেরালাম আমরা, কেমন লাগলো সেটা বলো। ভীষণ সুন্দর, একদম এত ভালো কোয়ান্টিটি। এর কাছে লেগেছে কোয়ান্টিটি ভালো, কারণ এ পছন্দ করে মোমো। খাওয়া তো হলো, এবার চলুন একটু মার্কেটিংয়ে যাওয়া যাক। প্রথমে মল রোডে মার্কেটিং করার প্ল্যান হলেও পরে ঠিক করলাম যে আমরা চকবাজার যাব, একটু বাজেটে মার্কেটিং করার জন্য। তো চকবাজার রাস্তাটা যাওয়ার রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনে রামাদা দেখা যাচ্ছে, এই যে রামাদা থেকে ঠিক সামনে দিকে যে রাস্তাটা নেমে আসছে, এখান দিয়ে নেমে এসে এই যে সামনে লুনার হোটেলও আছে, ওখান দিয়ে নেমে এসে এই যে ডান দিকে নেমে যাচ্ছে রাস্তাটা, আবার ইউটার্ন নিয়ে, এটাই হলো চকবাজার যাওয়ার রাস্তা। আসলে এই রোডটা পুরোটাই চকবাজারের মধ্যে পড়ে আর কি, মানে পুরো রোডের দুই ধারেই প্রচুর মার্কেটস আপনি পাবেন। যেমন এই দেখুন, যত রকমের জিনিসপত্র আপনি কিন্তু মোটামুটি, মানে শপিং করার যারা পছন্দ করেন শপিং করতে, তাদের জন্য কিন্তু এটা একটা হেভেন অ্যাকচুয়ালি। দুদিকেই, রাস্তার দুই ধারেই প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন। চকবাজারে আমরা ওই উপরের রাস্তা থেকে নেমে এসে টার্ন করে এখান দিয়ে নামলাম, মানে বেশ অনেকটাই, প্রায় 1-1.5 কিলোমিটারের কাছে পুরো বাজারটা আর কি, এখনও নিচে আছে। এখানে আপনি ফুটপাতে অনেক সব রকমের দোকান পেয়ে যাবেন, জামা কাপড়, ব্যাগ, জুতো থেকে শুরু করে গিফট আইটেমস, মোটামুটি সব কিছু। এবং একটু বার্গেনিং অবশ্যই করবেন, ঠিক আছে, একটু মানে বেশ ভালোই বার্গেনিং করবেন আর কি। তো ছাতা থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। অলরেডি মেয়ে একটু টায়ার্ড হয়ে গেছে, সারাদিন ঘুরে ও সম্ভবত ঘুমের দিকে যাচ্ছে। মোটামুটি এটাকে একটা ছোটখাটো স্প্ল্যানেড মার্কেট বলতে পারেন। আমরা যখন স্প্ল্যানেডে ফুটপাতে মার্কেটিং করি নর্মালি, এটা কিছুটা সেরকমই আর কি। তো যথেষ্ট বড় এবং সব রকমের মাল আপনি এখানে পেয়ে যাবেন। মোজা টোজা থেকে শুরু করে সব কিছুই এখানে আছে, টুপি, মোজা, জামা, জুতো, প্যান্ট, সব কিছু পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। উপর থেকে দেখুন। চকবাজার ঘুরে দেখার পর ভেবেছিলাম আপনাদেরকে মেল মার্কেটটা দেখাবো, কিন্তু সেটা হলো না বৃষ্টির জন্য। ছাতা কিনে ফিরে গেলাম আমরা হোটেলে। আজকে এই পর্যন্তই। বাকি অংশটুকু দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আর ফলো করবেন আমাদের চ্যানেলটি।